নমস্কার, শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারীদের যুক্ত সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকে যে এই ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আমি পার্থিব বসু। আমার পরিচয়, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আজকের আলোচনার বিষয় এই যে অতিমারি উদ্ভূত পরিস্থিতি, এবং এই উদ্ভূত পরিস্থিতিতে যে অনলাইন শিক্ষা, অনলাইন টিচিং হঠাৎ করে সামনে চলে এসছে। এই অনলাইন টিচিং এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের উচ্চশিক্ষার গতিপথ কোন দিকে, উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে, এ বিষয়ে কিছু আলোচনা। অতিমারির যে এই উদ্ভূত পরিস্থিতি, আপনারা জানেন যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার যে অভিঘাত এসে পৌঁছেছে, যে ঝড় এসছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, সেই ঝড় অবশ্যই আমাদের শিক্ষাঙ্গনেও এসে পৌঁছেছে। বুঝতেই পাচ্ছেন, গত প্রায় 3 মাসের ওপর হয়ে গেল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যে ক্যাম্পাসগুলো, স্কুল থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় বন্ধ। পঠন পাঠন, যে দৈনিক স্বাভাবিক যে পঠন পাঠন, সেই সমস্ত যে প্রক্রিয়া, সেটি বন্ধ রয়েছে। এবং এই যে যখন এই পরিস্থিতি তৈরি হলো, আজ থেকে ধরুন 3 মাসই হতে চললো, প্রায় 3 মাস আগে যখন এই পরিস্থিতি তৈরি হলো, তখন হঠাৎ করে নয়, তার আগে একটা প্রস্তুতি নিশ্চয়ই ছিল সমাজে, সে প্রসঙ্গে আসব। যে অনলাইন টিচিং, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল এবং কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে, যেহেতু ক্লাসে পঠন পাঠন করা যাচ্ছে না, সেজন্যে ছাত্রদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো। এই গোটা প্রক্রিয়াটাই প্রথমে আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে যেভাবে শুরু হয়, সেটা হচ্ছে মূলত ব্যক্তিগত উদ্যোগে। অধ্যাপকরা নিজেদের তাগিদে, নিজেদের ছাত্রদের কাছে পৌঁছানোর তাগিদে তারা অনলাইন, অর্থাৎ নানান যে সমস্ত অনলাইন টুলগুলো রয়েছে, যেগুলোর কথা আমরা বিশেষ জানতাম না সত্যি করে। আমি নিজে তো অন্তত অতটা ওয়াকিবহাল ছিলাম না। ওই স্কাইপ বলে একটি সফটওয়্যার আছে, স্কাইপ ব্যবহার করে বিভিন্ন লোকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং, এতে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু আরও যে অন্যান্য যে যন্ত্র অনুষঙ্গ রয়েছে, ইন্টারনেট অনুষঙ্গ রয়েছে, যেমন জুম বা গুগল টিম বা গুগল ক্লাসরুম, এই জাতীয় কোনো সফটওয়্যার, এর সঙ্গে আমার মতো, আমার ধারণা অনেকেরই বিশেষ কোনো পরিচিতি ছিল না। তো এই সমস্ত টুল ব্যবহার করে অধ্যাপকেরা, আমাদের অনেকেই আছেন যারা খুব সঙ্গত কারণে এটা তাগিদ অনুভব করেছেন যে কী করে ছাত্রদের কাছে পৌঁছানো যায়, কারণ ক্লাসরুম বন্ধ, ছেলেরা সিলেবাস শেষ করতে হবে। 3 মাস আগে তো নিশ্চয়ই সিলেবাস শেষ করার একটা তাগিদ ছিল, কারণ তখন পরীক্ষা, তার ইভ্যালুয়েশন কী হবে সেটা খুব একটা পরিষ্কার ছিল না। ফলে সেই উদ্দেশ্য থেকে এর সঙ্গে সঙ্গে দেখা গেল যে বিভিন্ন স্কুলগুলো, বিভিন্ন একদম প্রাথমিক স্তর থেকে, একদম ক্লাস 1 থেকে শুরু করে একদম আপনাদের স্কুল ফাইনাল স্তর পর্যন্ত এই অনলাইন শিক্ষা দেওয়ার একটা, আমি এই শব্দটা ব্যবহার করতে চাইব, হিড়িক পড়ে গেল। এবং বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ টিচারদের, শিক্ষকদের একদম নির্দেশ দিয়ে বললেন যে বাড়িতে থেকে তাদের দিনের একটা নির্দিষ্ট সময়, 2 ঘন্টা 3 ঘন্টা যেমনই সময় হোক না কেন, এবং এই কলকাতা শহরের বিভিন্ন স্কুলের কথা বলছি, তাদের এই অনলাইন শিক্ষাদান করতে হবে, ছাত্রদের এনগেজ করতে হবে, ছাত্রছাত্রীদের এনগেজ করতে হবে। এবং যেটা ফল দাঁড়িয়েছে, এতে কি কতটা শিক্ষাদান কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, কিন্তু একটা যে কোনো বাড়িতেই কান পাতলে শুনতে পাবেন যে না, ওই অনলাইন এখন হয়, সে বাড়িতে ছাত্র আছে, সে পড়ছে, অনলাইন ক্লাস চলছে, অথবা সেই বাড়িতে কোনো শিক্ষক বা শিক্ষিকা আছেন যিনি অনলাইন ক্লাসে ব্যস্ত। এবং অনেকের কাছে এটা একটা বিড়ম্বনার
বিড়ম্বনাও কিন্তু হয়ে দাঁড়াচ্ছে, এবং অনেক যে সমস্ত বাড়িতে অনলাইনের যে সমস্ত ক্লাস শিক্ষাদানের প্রক্রিয়া চলছে, যার সঙ্গে জড়িত মানুষজন, তাদের বাড়িতে হয়তো একটি মোবাইল রয়েছে, কারোর বাড়িতে হয়তো একটি ল্যাপটপ কোনো ক্রমে হয়তো রয়েছে ইত্যাদি। বেশিরভাগ বাড়িতেই একটি অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, সেইটা ব্যবহার করে তারা হচ্ছে ক্লাস করছে। এবং সে ক্লাসও যে খুব সুষ্ঠুভাবে সবসময় হচ্ছে এ কথাও আমি খুব জোর দিয়ে যে বলতে পারি তা নয়। এই সব ঘটনা যখন ঘটছে, এর মাঝখানে তিনটে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। দুটো, সম্ভবত আরও একটি, আমি যদি খুব ভুল না হয়, তিনটি ঘটনা ঘটলো যে আত্মহত্যার ঘটনা ঘটল। একটি দলিত ছাত্র, তার আগে একটি দলিত ছাত্রী, তারপরে একটি দলিত ছাত্রী, এবং আরও একজন সে আত্মহত্যার প্রচেষ্টা করেছে, এরকম একটা খবর আমার কানে এসছে। তারা নিজেদের জীবন নিতে চাইল কারণ তারা ওই অনলাইন শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত হতে পারছে না, কারণ তাদের বাড়িতে সেই সঙ্গতি নেই যাতে তারা একটি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে এই অনলাইন শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। এবং অবশ্যই সেখানে একটা ওই প্রতিযোগিতা, পিছিয়ে পড়ার যে একটা সাংঘাতিক আশঙ্কা, সে আশঙ্কা তাদের গ্রাস করে, এবং তার ফলে মানসিক অবসাদ, এবং মানসিক অবসাদ থেকে নবীন বয়স, অত্যন্ত সংবেদনশীল একটা বয়স, সেই বয়সে তারা তাদের নিজের জীবন নিতে বাধ্য হয়। এটাও আরেকটা বাস্তব। এবং আমি এটার ভালো মন্দ সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে, বিভিন্ন ইভেন আমাদের উচ্চশিক্ষার অঙ্গনেও আমি যেটা দেখতে পাচ্ছি, একটা উদ্বাহু প্রতিযোগিতা, কি করে অনলাইন মাধ্যমকে ব্যবহার করে আমাকে পড়িয়ে ফেলতে হবে। এবং অনলাইন ব্যবহার করে শুধু পড়িয়ে ফেলাই তো নয়, তার মূল্যায়ন ইত্যাদি নানান বিষয় আছে। বহু ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছে, এবং বহু ক্ষেত্রে সেটা কিন্তু প্রচুর সমস্যার মুখে দাঁড়িয়ে ঘষ্টে চলেছে। চলারই কথা। এই যে অতিমারি উদ্ভূত অনলাইন শিক্ষাদানের যে এই প্রক্রিয়া, এবং এ নিয়ে যে বিরাট যে একদম অনলাইন টিচিংয়ের তরঙ্গ তৈরি হওয়া, এটা নানান ধরনের সামাজিক বৈষম্যকেও কিন্তু সামনে এনে দিল। শহর এবং গ্রামের মধ্যে যে বৈষম্য, সেটাকে সামনে এনে দিল। ধনী গরিবের বৈষম্যকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং যদি বলেন তাহলে পুরুষ এবং মহিলাদের মধ্যেও যে বৈষম্য এখনও দগদগে হয়ে রয়েছে আমাদের দেশে, সেটাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমরা এই সামাজিক বৈষম্যের কথা যখন বলছি, তখন কতগুলো পরিসংখ্যান সামনে যদি আপনাদের রাখি, সেটা বোধহয় প্রাসঙ্গিক হবে। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া এবং সিএমএস, এদের একটা যৌথ একটি সমীক্ষা, এতে দেখা যাচ্ছে যে সারা দেশের মানুষের মাত্র 24% কাছে স্মার্টফোন রয়েছে। সারা দেশের যে জনসংখ্যা, তার 1/4 কাছে স্মার্টফোন রয়েছে। 11% হাউসহোল্ড, 11% বাড়িতে ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে। এবং মাত্র 8% বাড়ি আছে সারা দেশে যাদের দুটোই আছে, অর্থাৎ মোবাইলও তাদের বাড়িতে, একটি স্মার্টফোনও আছে, এবং তাদের একটি ইন্টারনেট যুক্ত ল্যাপটপও রয়েছে। এবং ল্যাপটপ এবং ইন্টারনেট দুটোই রয়েছে এরকম শতাংশটাও কিন্তু ওই 8%। এবারে এটাকে যে এটা সারা দেশের গড়, যদি রাজ্যওয়ারি হিসেব কষা যায়, তাহলে এখানেও সাংঘাতিক বৈষম্য আছে। ধরুন কেরালা, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, উত্তরাঞ্চল, এসব জায়গায় প্রায় 40% বাড়িতে ইন্টারনেট রয়েছে। সেই সংখ্যাটা 20%-এর নিচে
এমন রাজ্যের সংখ্যাই কিন্তু বেশি। যেমন ধরুন তার মধ্যে উড়িষ্যা আছে, পশ্চিমবঙ্গ আছে, ঝাড়খণ্ড আছে, বিহারে তো মাত্র 4.5% বাড়িতে ইন্টারনেট আছে, 4.6%। এবং এই স্মার্টফোন, মোবাইল ফোন যুক্ত এবং ইন্টারনেট, তাহলে বুঝতেই পারছেন সংখ্যাটা আরও কমের দিকেই যাবে। যদি বলেন যে শহরাঞ্চলের প্রায় 67% পুরুষের কাছে এই স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন এবং ইন্টারনেট সহ স্মার্টফোন রয়েছে, এবং ইন্টারনেট সহ স্মার্টফোন রয়েছে মহিলাদের মাত্র 33%-এর কাছে। এই সংখ্যাটা, এই যে বৈষম্যটা, এটা গ্রামে আরও অনেক বেশি। গ্রামের 72% পুরুষের কাছে রয়েছে ইন্টারনেট এবং মোবাইলযুক্ত ইন্টারনেট, এই ইন্টারনেটযুক্ত মোবাইল, এবং মাত্র 28%-এর কাছে রয়েছে ইন্টারনেটযুক্ত মোবাইল। তো এই হচ্ছে আপনার ডিজিটাল পরিসর। এই ডিজিটাল পরিসরে দাঁড়িয়ে আপনি বলছেন যে আপনার উদ্দেশ্য যে আপনি অনলাইন টিচিং এবং ডিজিটাল টিচিংটাকে একটা মূল হাতিয়ার শিক্ষার করে এই সংকট থেকে, শুধু এই সংকট থেকে বেরোবেন না, আমি দ্রুত আসবো সে কথাতেও, যে এটাই হয়তো শিক্ষার ভবিষ্যৎ হিসাবে তুলে ধরার একটা প্রচেষ্টা চলছে তলায় তলায়, এবং তলায় তলায় নয়, যথেষ্ট ওপরেই চলছে। এটাই শিক্ষার যে ভবিষ্যৎ, এভাবেই যে শিক্ষা হওয়ার দরকার, এটাকে প্রমাণ করার একটা বিরাট প্রচেষ্টা কিন্তু ক্রমশ উঠে আসছে। আমাদের সারা দেশে প্রায় 3.5 কোটি মতো ছাত্রছাত্রী এরা উচ্চশিক্ষার অঙ্গনে আছে। আমাদের পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা ধরুন যে কোনো একটি সময় কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোটামুটি 18 থেকে 19 লক্ষ ছাত্রছাত্রী উচ্চশিক্ষার অঙ্গনে আছে। প্রত্যেক বছর 10 লাখ করে কাছাকাছি মাধ্যমিক পরীক্ষা দেয়। তো তার মধ্যে একটা, সবাই তো আসে না, একটা তার একটা অংশ, অর্ধেকের সামান্য বেশি এখন উচ্চশিক্ষার অঙ্গনে আসছে। আমাদের গ্রস এনরোলমেন্ট রেশিও বেড়েছে, কিন্তু বেড়েছে, এটা নিঃসন্দেহে আমাদের সাফল্য। এই সাফল্য অনেক দিন ধরে অর্জন করতে হয়েছে। এটা 2-5 বছর 10 বছরের সাফল্য নয়। এই সাফল্য প্রায় 40-45 বছরের ইতিহাস রয়েছে এর পেছনে। আমাদের যে গ্রস এনরোলমেন্ট, মানে পড়ুয়াদের শিক্ষার সঙ্গে যুক্ত করার যে মাপকাঠি, সেটাকে গ্রস এনরোলমেন্ট রেশিও বলে, সেটা ধীরে ধীরে আমাদের রাজ্যে বেড়েছে। আরও বাড়ার অবকাশ রয়েছে, আরও বাড়ার প্রয়োজন রয়েছে, কিন্তু বেড়েছে। ভয় হচ্ছে যে এই এই অনলাইন উচ্চশিক্ষার চাপে পড়ে সেই গ্রস এনরোলমেন্ট রেশিও আবার না পেছন দিকে হাঁটতে শুরু করে। সে কথা পরে। তারও আগে আমি আরও কয়েকটি তথ্য আপনাদের সামনে দিতে চাইব। এ তো গেল মোবাইল বা ইন্টারনেট থাকা বা না থাকার সমস্যা। কানেক্টিভিটি, সংযোগ, মানে মোবাইল কানেকশন বা ইন্টারনেট কানেকশন, তার যে সংযোগের যে বিষয়, কানেক্টিভিটি না থাকলে হাতে একটা মোবাইল নিয়ে তো ঘুরে বেড়ালে চলবে না, বা একটা ল্যাপটপের ফ্রেমের সামনে বসে থেকে তো লাভ নেই, পুরোটাই তো ইন্টারনেট বেসড। তো একটা সমীক্ষা হয়েছে, কোয়াকারেলি সিমন্স বলে একটি প্রতিষ্ঠান, তারা সমীক্ষা করেন। এদের একটি সার্ভেতে দেখা গেছে যে বাড়িতে ব্রডব্যান্ড আছে এরকম 53% বাড়িতে, যাদের মধ্যে তারা সমীক্ষা চালিয়েছেন। অবশ্যই এটা বড় সংখ্যার মানুষের সংসারের ওপরে তারা সমীক্ষা চালিয়েছেন, হাউস হোল্ডের ওপরে। তার 53% বাড়িতে কানেক্টিভিটি খুব খারাপ, 32% বাড়িতে সিগন্যালের সমস্যা আছে, এবং প্রায় 5% বাড়িতে কেবল কাট হয় ইত্যাদি নানান ধরনের সমস্যা রয়েছে। এটা ল্যাপটপ ইত্যাদির কথা বলছি। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন, এদের প্রায় 40% মোবাইল যারা ব্যবহার করেন তারা বলছেন যে তাদের খুব খারাপ কানেক্টিভিটি, এবং সিগন্যালের সমস্যা আছে, তাও প্রায় 57% মোবাইল ব্যবহার যারা করেন তাদের অভিযোগ। আমি নিজেই তো বলতে পারি, আমার মাঝে আমার যারা গবেষক ছাত্র, তাদের এখনই অতিমারির ফলে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তাদের সঙ্গে নিয়ে মাঝে মাঝে আমাকে তো বসতেও হচ্ছে, কারণ 2-3 মাস কেটে গেল, ফলে যতটা পাচ্ছি ফোনে অথবা
একদিন একটা গুগল মিট করা গেল, যারা আসতে পারলো তার আমার যতজন ছাত্র তার অর্ধেক হয়তো এসে পৌঁছতে পারলো। তার মধ্যে কিছু এমএসসি ছাত্রছাত্রীও আছে যারা আমার কাছে প্রজেক্ট ওয়ার্ক করছিল, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তার মধ্যে অর্ধেকই আসতে পারছে না, কারণ তারা যে খুব একদম মানে প্রত্যন্ত অঞ্চলে থাকে তা নয়, একদম মফস্বলে থাকে, বহরমপুরের কাছাকাছি কাছে পিঠে থাকে, বা ধরুন কোনো একটি জেলার আমাদের কলকাতা শহরের আশেপাশের কোনো একটি জেলার মফস্বলে থাকে। সে পাচ্ছে না, তার এমন কানেক্টিভিটি নেই আমার সঙ্গে। সে কথা বলতে পারলে হয়তো 5 মিনিট, 20 মিনিটের চেষ্টায় 15 মিনিট তার কানেকশন করার না করার এই যে দোলাচলে কেটে গেল। ফলে এই সমস্যা তো রয়েছে, আমরা সবাই ভুগছি এবং বুঝতেই পারছি। তারপরে একটি মোবাইল বা কম্পিউটার থাকলেই তো হলো না। একটা বাড়িতে একাধিক ছাত্রছাত্রী রয়েছে এবং বেশিরভাগ বাড়িতেই মাত্র একটি হয়তো ভালো স্মার্টফোন রয়েছে, বোঝাই যাচ্ছে। সবাই তো চান যে তার ছেলে বা মেয়েকে একটু ভালো স্কুলে পাঠাতে। এখন তো নিশ্চয়ই বেড়েছে, এটা সুখের কথা। কিন্তু অনেকেই বুঝতেই পাচ্ছেন আমাদের দেশের অর্থনৈতিক যে কাঠামো, এবং তাতে বহু মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষজন, তাদের ওই সম্পদ হয়তো একটি বাড়িতে স্মার্টফোন, তার উপরে নির্ভর করতে হচ্ছে একাধিক সে বাড়ির ছেলে বা মেয়েকে। দেশের 37% বাড়ি, তাদের মাত্র একটি ঘর। গোটা দেশের যত বাড়ি তার 37% বাড়িতে ঘর মোটে একটি। তাহলে ধরুন একটা ঘরের মধ্যে সবাই বাস করছে, পড়ার তো একটা পরিবেশ লাগে। একটা ছেলে সে সামনে মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসছে, তাকে তার মাথাটা সেখানে সংবদ্ধ করে মাস্টারমশাই বা দিদিমণি বলছেন, তার কথাবার্তা শোনার চেষ্টা করে এবং তার মাথাটাকে শান্ত করে তাকে তো এই পড়াশুনোর মধ্যে নিয়োজিত হতে হচ্ছে। একটা ক্লাসরুম, সেখানে পরিবেশটাই ওইখানে, সবাই সেখানে বসে শেখার চেষ্টা করছে। সেই পরিবেশ আর একটি ছেলে একা একটি মেয়ে একা নিঃসঙ্গ একটা ঘরে, এবং যেখানে তার চারদিকে 5-6 জন লোক নানান রকমের কাজকর্ম এরকম সমস্যা নিয়ে কথাবার্তা বলে যাচ্ছে, সে কিরম করে ওই অনলাইন পড়াশুনোতে সে তার নজর রাখবে বলুন? এবং অবশ্যই একটা খরচ রয়েছে। এই ব্রডব্যান্ড বা ইন্টারনেট ইত্যাদি বোঝাই যাচ্ছে যে খরচ তার একটা আছে, এবং সেটা যথেষ্ট খুব খারাপও নয়। রোজ যদি তাকে এই ক্লাস করতে হয়, তাহলে যে কোনো সাধারণ মধ্যবিত্ত বাড়িতে এটা তারা খুব চাপের মুখে রয়েছেন। এটা আপনারা আশেপাশে কান পাতলেই বুঝতে পারবেন। করতে হচ্ছে অনেককে, বাধ্য হয়ে বারবার ওই রিচার্জ করতে হচ্ছে, কানেক্টিভিটি কিনতে হচ্ছে, ফাস্টার কানেক্টিভিটি কিনতে হচ্ছে। কেউই বিনা পয়সায় কিছু দিচ্ছে না। এবং বিশেষ করে এই লকডাউনের পরে বহু পরিবার তারা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। বহু মানুষ কাজ হারাচ্ছে। বহু মানুষ আছেন যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, তাদের মাইনে অর্ধেক তারা পাচ্ছেন, বা 60% মাইনে কেটে নেওয়া হচ্ছে, 50% মাইনে কেটে নেওয়া হচ্ছে। এর মধ্যে দাঁড়িয়ে আমরা কথা বলছি ওই ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রসঙ্গ হচ্ছে। যদি আমাকে অনলাইন টিচিং করতে হয়, যদি ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে হয়, এইটা যদি আমার ভবিষ্যতে উচ্চশিক্ষার যদি আমার অভিমুখ হয়, তাহলে সরকারকে নিজের খরচে এমন একটা ডিজিটাল পরিকাঠামো করতে হবে আমাদের দেশের উচ্চশিক্ষার অঙ্গনগুলোতে। ইউনিভার্সিটি, কলেজ, স্কুল তো ছেড়েই দিন, স্কুল তো ছেড়েই দিলাম। সেই দায়ভার তাদের ওপরে বর্তাবে, সরকারকে নিতে হবে এর পরিকাঠামো তৈরি করার যে খরচ। সরকারের ভূমিকা কি? এমএইচআরডির বাজেট, এই বছরের বাজেট যদি খতিয়ে দেখেন, এবছরের বাজেট, আগের বছরের বাজেট যদি খতিয়ে দেখেন, 2019-20 ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, ডিজিটাল পরিকাঠামো তৈরি করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে এমএইচআরডির বরাদ্দ ছিল 604 কোটি টাকা। খুব সামান্য, খুব মানে দেশের যে মোট বাজেট তার সামান্য ভগ্নাংশই হবে। সেই 604 কোটি টাকাও কমে 2020-21 দাঁড়িয়েছে মাত্র 460 কোটি টাকা, 469 কোটি টাকা। ফলে সরকার নিজে ডিজিটাল পরিকাঠামো তৈরির তার যে দায়,
সেই দায় থেকে সে ক্রমশ পিছোচ্ছে, সে খরচা কমাচ্ছে, আর অভিমুখ রাখছে কোথায়, যে অনলাইন টিচিং এবং ডিজিটাল শিক্ষা, ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে আমার শিক্ষাদান, এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ। এইটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। এই বাস্তব পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে আমাদের আজকের আলোচনা, অনলাইন টিচিং, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে উচ্চশিক্ষা এবং তার ভবিষ্যৎ। আমি যে পরিসংখ্যানগুলো রাখলাম আমাদের সামনে, বুঝতেই পাচ্ছেন এইটা হচ্ছে কঠিন বাস্তব। এই কঠিন বাস্তবের সামনে তার মানে আপনি কোনোভাবেই আমাদের এই যে আমাদের রাজ্যের 19 লক্ষ থেকে আরম্ভ করে যে প্রায় 3.5 কোটি, 37 মিলিয়ন, প্রায় 3.70 লক্ষ ছাত্রছাত্রীর কাছে, সবার কাছে আপনি ডিজিটালি পৌঁছে যেতে পাচ্ছেন, এটা একটি সুখস্বপ্ন বা সুখস্বপ্ন, ওই দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই মনে করার কোনো কারণ নেই। এর মধ্যে স্তরভেদ আছে। কিছু প্রাইভেট ইনস্টিটিউশন আছে, প্রাইভেট ইউনিভার্সিটিস আছে, বড় বড় প্রযুক্তির উচ্চশিক্ষা সংস্থান আছে, আইআইটিস ইত্যাদি রয়েছে, আইআইএম রয়েছে। সেখানে যে সমস্ত ছাত্ররা পড়তে আসে বা তাদের প্রতি সরকারের যে স্নেহদৃষ্টি, সেই স্নেহদৃষ্টির আনুকূল্যে তারা ছাত্রদের যে সমস্ত সুযোগ সুবিধা দিতে পারে, বুঝে নিতে কোনো অসুবিধা হয় না। ভারতবর্ষের সমস্ত উচ্চশিক্ষার অঙ্গনে সমস্ত উচ্চশিক্ষা, বাকি সমস্ত উচ্চশিক্ষার অঙ্গন সেরকম স্নেহদৃষ্টি থেকে বঞ্চিত। ফলে তাদের ছাত্রছাত্রীদের খুঁটে খেতে হয়, তাদের ছাত্রছাত্রীদের ক্ষেতের কাজ করতে করতে এসে একটি ক্লাস করার জন্য দৌড়তে হয়। সেই সমস্ত উচ্চশিক্ষার অঙ্গনে যে সমস্ত ছাত্রছাত্রী আছে, তাদের দোকান চালাতে চালাতে উঠে গিয়ে ক্লাস করতে দৌড়তে হয়। ফলে সেখানে একটি ল্যাপটপ এবং মোবাইল ব্যবহার করে প্রত্যেকে 100% ছাত্রছাত্রী উচ্চশিক্ষার অঙ্গনে ঘোরাঘুরি করবে, এটি একটি অবান্তর কল্পনা ছাড়া কিছুই নয়। এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্য একটা বিষয়ে আসি। এ তো গেল সম্ভাব্যতা, অসম্ভাব্যতা, যাই বলুন না কেন। আমার হাতে আর সামান্য মিনিট 15 যা সময় রয়েছে, আমি দুটি আরও বিষয়ে আমার বক্তব্য নিবদ্ধ করার চেষ্টা করব। প্রথমত, এই যে অনলাইন টিচিং বলুন বা ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে উচ্চশিক্ষা বলুন, এই পুরো বিষয়টা, এর মধ্যে একটা শিক্ষাকে এই সুযোগ বলবো, যে সুযোগ, যারা এই শিক্ষাকে একটি পণ্য হিসাবে দেখে, শিক্ষাটা একটা ম্যানেজেরিয়াল একটা বিষয়, শিক্ষা আসলে একটা কমোডিটি এবং সেটাকে মার্কেট করার বিষয় হিসাবে যারা শিক্ষাকে দেখে, যারা শিক্ষাকে নিয়ে বানিয়াগিরি করতে চায়, যারা এই শিক্ষাকে পণ্য করার মুৎসুদ্দি যারা, তারা তো এই সুযোগ কাজে লাগাতে উদ্বাহ হবেই। আমি একটি হিসেব দেখছিলাম, আমাদের দেশের নয়, সারা পৃথিবীরই বিভিন্ন এদের কাজ হচ্ছে ব্র্যান্ডিং করা, বিভিন্ন শিল্পক্ষেত্রকে ব্র্যান্ডিং করা এবং তার কি সুযোগ সুবিধা, তার কি সমস্যা বা তার কি ভবিষ্যতে তার কি গতিপথ হবে, সেগুলো নিয়ে তারা সমীক্ষা করে। সেখানে দেখছিলাম যে তারা বলছে শিক্ষা আসলে একটা কমোডিটি। তারা বলছে শিক্ষা এই যে পণ্য, শিক্ষা এই যে এডুকেশনাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটা দেখতে দেখতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এডুকেশনাল ইন্ডাস্ট্রি সেক্টর, এই সেক্টরে নাকি প্রায় $27 বিলিয়ন, আমি কি একটু ভুল বলছি কিনা জানি না, হ্যাঁ এক মুহূর্ত, এরকম একটা অংশের, হ্যাঁ হ্যাঁ ভারতবর্ষের, এরা বলছেন যে
ভারতবর্ষে শিক্ষায় মার্কেট সাইজ হচ্ছে, শিক্ষার মার্কেট সাইজ ব্যাপারটা বুঝুন, শিক্ষার মার্কেট সাইজ হচ্ছে 91.7 বিলিয়ন। এটা হচ্ছে 2018 ফিনান্সিয়াল ইয়ারে, এবং এক্সপেক্টেড টু রিচ বলছে যে 2019-এ এটা $101 বিলিয়ন নাকি ভারতবর্ষের শিক্ষা পৌঁছবে। এটা বিপুল একটা বাজার, শিক্ষা বাজার। এই শিক্ষার বাজারের যারা চালক, এরা আমার মতো শিক্ষক নন, এরা এরা কেউই শিক্ষকই নন। এরা শিক্ষাও বেচতে পারেন, এরা কলাও বেচতে পারেন, এরা সর্ষের তেলও বেচতে পারেন। যারা কলা বেচেন, যারা সর্ষের তেল বেচেন তাদের কোনোভাবে কোনো অপমান বা অবমাননা করার আমার উদ্দেশ্য না। আমার বক্তব্য হচ্ছে, যারা এই শিক্ষার বাজারের কথা বলছেন তারা যা ইচ্ছে বেচতে পারেন, মানে তারা আমাকে আপনাকেও বেচে দিতে পারেন। এই শিক্ষার বাজার যারা যারা দেখছে, তারা তো এটাই দেখবে যে কিভাবে আমি বাজারের জন্যে পড়ুয়া তৈরি করব। শিক্ষাটাকে বাজারের জন্যে নিয়ে আসা। শিক্ষার বাজার হচ্ছে কি? শিক্ষার বাজার হচ্ছে বাজারের জন্য শিক্ষা। এখন বাজারের জন্য শিক্ষার প্রয়োজন আছে, সেখানেও তার নির্দিষ্ট স্কিলের প্রয়োজন আছে। যারা প্রযুক্তির অঙ্গনে, যারা প্রযুক্তির শিক্ষার্থী, তারা প্রযুক্তির শিক্ষা নিচ্ছেন, কারণ তারা প্রযুক্তিবিদ হবেন, তারা প্রযুক্তির অঙ্গনে তারা চাকরি খুঁজবেন। যারা চিকিৎসক, তারা চিকিৎসক নিশ্চয়ই তারা চাইবেন, তারা মেডিকেল প্রফেশনে তারা তাদের স্কিলটি আয়ত্তে করে তারা চিকিৎসায় ঢুকবেন, বা অন্যান্য অনেক স্কিলের জায়গা রয়েছে। সেই স্কিল ব্যবহার করে তারা সেটা, তাই ওই স্কিল নির্ভরই একটি সামাজিক উপার্জনের বা সামাজিক ব্যবসার ক্ষেত্র তৈরি হয়েছে। ফলে সেখানে প্রয়োজন আছে। কিন্তু তা বলে আপামর শিক্ষা পুরোটাকেই শুধু বাজারের জন্য শিক্ষাটাই শিক্ষা, আর বাকিটা শিক্ষা নয়, ওগুলোকে পাতে দেওয়া যায় না। কেন লোকে দর্শন পড়বে, কেন লোকে ইতিহাস পড়বে, কেন লোকে অন্যান্য বেসিক সায়েন্স পড়বে, ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, জীবনবিজ্ঞান পড়বে, কিন্তু বায়োটেকনোলজি পড়বে। জীবনবিজ্ঞান পড়বে মানে লাইফ সায়েন্স পড়বে না। জীবনের নানান রহস্য ভেদ করার কোনো কৌতূহল জাগানোর তাদের কোনো অভিপ্রায় নেই ছাত্রছাত্রীদের মনে। এই যে আমাদের ওয়ান্ডারফুল, এই যে চমৎকার করার মতো এই যে আমাদের যে প্রকৃতি, তার যে নানান ফিজিক্যাল, তার যে সেটিং, তার যে আমার যে পরিবেশ, সেই পরিবেশের নানান রহস্য ভেদ করার ঔৎসুক্য ছাত্রছাত্রীদের মনে জাগানোর তাদের কোনো ইচ্ছা নেই, এটা ধরে নেওয়া যায়। এবং এর জন্যে এই যেটা লিগ টেবিল চলছে, লিগ টেবিলের খেলা চলছে, যেটা মেট্রিক নির্ভর, একটা সারণী নির্ভর, বিভিন্ন তার মাপকাঠি আছে, যে লোকে কি মনে করছে তোমার স্কুলটা কেমন, তোমার কলেজটা কেমন, তোমার ওখানে কটা কম্পিউটার আছে, তোমার ওখানে কটা ক্লাসে স্মার্ট ক্লাস আছে ইত্যাদি দিয়ে, কটা স্কুলে কটা ল্যাট্রিন আছে, বা বিশ্ববিদ্যালয়ে কটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম আছে, সেটার থেকেও ওইগুলো স্মার্ট ক্লাসরুম কটা আছে, এইসব পরিসংখ্যান ব্যবহার করে যে মেট্রিক নির্ভর যে ইভ্যালুয়েশনের প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে, নানান রকম র্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশের NIRF থেকে আরম্ভ করে অমুক র্যাঙ্কিং, টাইমস র্যাঙ্কিং, আমি তার নাম করতে চাইছি না, এই খেলা, এটাকে খেলা বলছি, এটাও কিন্তু একটা ওই শিক্ষাকে পণ্যে নিয়ে যাবার একটা কৌশলের একটা বড় অংশ হচ্ছে এটাও। সবটা জড়িয়ে আছে, বন্ধুরা বুঝবেন। এই যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম, এটাকে নিয়ে এত উৎসাহ, এর মধ্যে সবগুলো জড়িয়ে আছে, এবং সবটাই এই সবটাই বোঝাই যাচ্ছে যে একটা আমাদের যে ক্রিটিক্যালি চিন্তা করতে শেখানো, হ্যাঁ, ক্রিটিক্যালি ছাত্রছাত্রীকে চিন্তা করতে শেখানো, ছাত্রছাত্রীদের সৃজনশীল পরিসর কি সেটাকে চেনানো, এই সবটাকে কিন্তু একেবারেই অশ্রদ্ধার চোখে দেখে সেটাকে ভেঙে দেওয়া ছাড়া আর কিছুই নয়। ক্লাসরুমে যেটা হয়, আমি শিক্ষক হিসাবে আমি প্রায় অনেক দিন হয়ে গেল পড়াচ্ছি।
বিশ্ববিদ্যালয়ে, তার আগে কলেজে পড়িয়েছি, অনেক দিন হয়ে গেল, প্রায় 30 বছরের কাছাকাছি শিক্ষকতা হয়ে গেল। আমার শিক্ষক হয়ে উঠতে সময় লেগেছে। আমি নিজেকে যদি পিছিয়ে যাই, প্রথম যেদিন ক্লাসরুমে ঢুকেছিলাম পড়াতে, আর আজ যখন ক্লাসরুমে ঢুকি পড়াতে, এই আমি আর 30 বছর আগের আমির মধ্যে তফাৎ আছে। শিক্ষক হয়ে উঠতে হয়। শিক্ষক অনেকে হয়, অনেকের স্বকীয় ভঙ্গি থাকে, খানিকটা হয়তো আমার মধ্যেও ছিল, আমি জানি না, আমার ছাত্রছাত্রীরা বলতে পারবে। কিন্তু আমি আজও যখন আমি ক্লাসে যাই, ক্লাস থেকে যখন বেরোই, আরেকটু করে নিজেকে ঋদ্ধ করে বেরোই, আরেকটু নিজেকে আমি কি বলবো, আরও নিজেকে আরেকটু শিক্ষক হিসাবে গুছিয়ে নিয়ে বেরোই। এবং ছাত্রদের চোখাচোখি, ছাত্রদের সঙ্গে এনগেজ করা, ছাত্রদের চোখের দিকে তাকানো, একটা 70 জনের ক্লাসরুমকে একটা 50 জনের ক্লাসরুম, প্রত্যেকটা ছেলের চোখের সঙ্গে আমার চোখের বিনিময়, এর একটা অন্য মূল্য আছে। একটা প্রশ্ন এবং একটা ছাত্র ভাবছে, একটা ছাত্রকে ভাবাতে পাচ্ছি, ক্লাসের এতগুলো ছেলে বসে আছে, তাদের চোখগুলো আমার ক্লাসটা হয়ে যখন গেল তখন চোখগুলো জল জল করলো কিনা, এর সবটাই শিক্ষার অঙ্গ। শিক্ষা মানে শুধু কতগুলো শব্দ আরেকজনের কানে পৌঁছে দেওয়া নয়। আর সত্যি কথা যদি বলেন, শিক্ষকের ভূমিকার পরিবর্তন হয়েছে। আজ থেকে 40 বছর আগেও শিক্ষকের ভূমিকা, বা সনাতনী আমল থেকেই শিক্ষকের একটা ভূমিকা ছিল যে তথ্য দেওয়া, ইনফরমেশন দেওয়া। ছাত্ররা শিক্ষকের কাছে আসতো তথ্যের জন্যে। কিন্তু আজকের এই ডিজিটাল দুনিয়াতেই, ইন্টারনেটের যুগে, যে ছাত্র সবার কাছেই কোনো না কোনোভাবে তার অ্যাক্সেস নিশ্চয়ই যদি হয়, তথ্য তার তার আঙুলের ডগায়। ফলে তথ্যের জন্য আমি যাদের পড়াই ক্লাসে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাদের পড়াই, তারা কেউ তথ্যের জন্য আমার ওপর নির্ভর করে না। তো অতএব শিক্ষকের কাজটা তাহলে কি? শিক্ষকের কাজটা হচ্ছে তাদের উস্কে দেওয়া, পড়ুয়াদের উস্কে দেওয়া, তাদের মধ্যে জানার যে আকাঙ্ক্ষা সেটাকে জাগিয়ে তোলা, এবং আসলে একটা লার্নার সোসাইটি তৈরি করা, একটা পড়ুয়াদের একটা গোষ্ঠী তৈরি করা, যে পড়ুয়ার গোষ্ঠীর মধ্যে যিনি শিক্ষক তিনিও একজন সদস্য। আমি যে ক্লাসটাতে যাই, আমি আসলে একসঙ্গে শিখতে যাই কিছু, এটা আরেক ধরনের ভাবনা। যে ভাবনা একজন ছাত্রকে কোনো একটা সমস্যা সমাধান করতে শেখাবে, বিশ্লেষণ করতে শেখাবে, তাকে পর্যবেক্ষণ করতে শেখাবে, এবং সেটা নিয়ে কী করে চিন্তা করতে হয় সেটা শেখাবে, এবং তার সেই চিন্তাকে আরও রসদ দেওয়ার জন্যে আরও কী পড়াশুনো করার দরকার সেগুলো তাকে ভাবতে শেখাবে, চিনতে শেখাবে। এইটা হচ্ছে শিক্ষার পরিসর। শিক্ষার পরিসর কতগুলো তথ্য, কতগুলো শব্দ তার কানে পৌঁছনোই মাত্র নয়। তো এই যে অতিমারি, ফলে এই তো আলোচনা, অতিমারির ফলে এই যে বাজার নির্ভর শিক্ষা এবং শিক্ষাকে পণ্য করার যে যারা চেষ্টা করেন, তারা এটাকে কিন্তু ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং ভবিষ্যতেও লাগবেন। এটা দেখবেন, আপনারা নজর রাখবেন। এবং এই যে ম্যাসিভ একটা, মানে ব্যাপক আকারে অনলাইন টিচিং, এই যে রব, এটা আসলে শিক্ষক এবং শিক্ষাকে তার অবমাননা ছাড়া আর কিছুই সম্ভবত নয়। সুতরাং ক্লাসরুম টিচিংয়ের কোনো বিকল্প হতে পারে না। এটা যদি এতক্ষণ কথা বলার পর যেটা বললাম, ক্লাসরুম টিচিংয়ের কোনো বিকল্প হতে পারে না। আমি আর মিনিট 5 নেব আরেকটি বিষয়ে। তাহলে বিকল্পটা কি? তাহলে অনলাইন টিচিং বিকল্প হতে পারে, এর সহযোগী হতে পারে শিক্ষাদানের। কোনো প্রযুক্তির বিরোধিতা করা মূর্খামি। আমরা কেউই কোনো প্রযুক্তির, ইন্টারনেট টেকনোলজি আমাদের একটা বিরাট আমাদের আবিষ্কার, আমাদের সভ্যতার একটা বিরাট আবিষ্কার। একে তুচ্ছ করার তো কোনো মানেই হয় না। কে তুচ্ছ করবে? আর আমি কি তুচ্ছ মানুষ যে এই বিরাট প্রযুক্তিকে তুচ্ছ বলবো? বলুন তো। উদ্দেশ্য তা নয়।
কিন্তু এটাই একমাত্র যারা যদি কেউ প্রমাণ করতে চায়, সমস্যা সেইখানে। এভাবেই যে নয়, ওভাবেও যেভাবে হয়ে আসছে ওটাই যে সনাতন পদ্ধতি, সেটা তারও কিছু দিক রয়েছে, সেগুলোকে যেন ভুলে না যাই, সেই কথাগুলো কিন্তু মাথায় রাখার দরকার আছে। কিন্তু ইন্টারনেট প্রযুক্তি নির্ভর পড়ানো আমার সহযোগী হতে পারে, এটাকে নিয়ে চলতে হবে। এটাকে কি করে ব্যবহার করা যায়, আরও উন্নতভাবে ব্যবহার করা যায়, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। সেটা নিয়ে আলোচনা ভবিষ্যতে চলবে, এবং আমি নিজে তার উৎসাহী একজন পড়ুয়া উৎসাহী ছাত্র বলতে পারে। নিজে ব্যবহার করি, বহু ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু এই মুহূর্তে আরেকটা প্রশ্ন যেটা রয়েছে, সেটা হচ্ছে এটাতে বিকল্পটা, এই মুহূর্তে বিকল্পটা বোঝাই তো যাচ্ছে যে অনলাইন, ধরে নিন আগামী কবে পৃথিবী স্বাভাবিক হবে, কবে ভারতবর্ষ স্বাভাবিক হবে, কবে আবার ক্যাম্পাসগুলো খুলবে, কবে ছেলেমেয়ের ক্যাম্পাসগুলো ভরে উঠবে, ছেলে মেয়েদের গানে হাসিতে কলতানে ভরে উঠবে, আমরা জানি না। কেউ বলছেন 6 মাস, কেউ বলছে 1 বছর। এটা একটা চরম সংকটের সময়। ইতিহাসে কতবার, আমাদের জানা ইতিহাসে, কন্টেম্পোরারি ইতিহাসে এ সময় বেশি আসেনি। এর আগে যখন অতিমারি ইত্যাদি হয়েছে তখন এভাবে জানি না কি হয়েছে। কিন্তু এটা মনে করার যথেষ্ট অবকাশ রয়েছে যে আমাদের এই ধরনের সংকট যে আসতে পারে, আর কোনোদিনও আসবে, এই সমস্যা মিটে গেলেও আবার যেরকম সমস্যা আসবে না, তারও তো কোনো নিশ্চয়তা নেই। রাষ্ট্র বিপ্লব হতে পারে, যুদ্ধ বাঁধতে পারে, নানান এরকম সংকট আসতে পারে। ফলে আরেকটা প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সেই যখন সংকট আসবে, যখন আমি স্বাভাবিক শিক্ষাদান করতে পারছি না, যখন ছেলে মেয়েদের ক্লাসরুমে আনতে পারছি না, যখন শিক্ষকরা ক্লাসরুমে পৌঁছতে পারছেন না, তখন আমি কীরকম করে এই শিক্ষার আদান প্রদানের প্রক্রিয়াটাকে বজায় রাখবো, কী করে শেখাটাকে আমি চালিয়ে নিয়ে যাব। শেখাটাকে চালিয়ে নিয়ে যাওয়াই তো উদ্দেশ্য, এত কিছুর উদ্দেশ্য। কি করে চালিয়ে নিই, তার বিকল্পটা কি। ফলে শুধু অনলাইন চলবে না বললে হবে না, তার বিকল্পটাও কিন্তু এই মুহূর্তে চিন্তা করার প্রয়োজন। এবং ওই রকম সংকটের সময় কিভাবে চলবে শিক্ষাঙ্গন, তারও একটা কিন্তু ব্লু প্রিন্ট থাকার প্রয়োজন ছিল এবং এখনও আছে। এই সংকটটা হলো বলে সেই এত কিছু আলোচনা, কিন্তু ভবিষ্যতে এরকম সংকট হলে কি করার প্রয়োজন, সেটা নিয়েও ভাববার অবকাশ এখনই সেই চিন্তা শুরু করতে হবে, এবং দ্রুত সেই লক্ষ্যে কাজকর্ম শুরু করতে হবে। যেমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর প্রয়োজন আছে নিশ্চয়ই। এই যে এত কম সংখ্যক ছাত্রছাত্রী, এত কম সংখ্যক ক্লাসরুমে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার নেই, এটা তো কাম্য নয়। সুতরাং এটাকে সরকারকে চাপ দিতে হবে, আরও তুমি টাকা দাও। তুমি টাকা কমাচ্ছ কেন, টাকা দ্বিগুণ করো, 3 গুণ করো, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বাড়াও, কমিও না। কিন্তু ওই ডিজিটালি শেখার সমস্ত দায়ভার তুমি ছাত্রের ওপর ছেড়ে দিয়ে তুমি বসে বসে ঘাড় নাড়াবে ঠান্ডা ঘরে বসে, সেটাও চলবে না। তোমার দায় তোমাকে নিতে হবে। ফলে সেটা একটা। এবং আরেকটা জিনিস আমি ভাবছিলাম যে কীরকম করে, ধরুন আগামী 6 মাস, এক গোটা সেমিস্টার যদি ছেলেমেয়েরা ক্লাসে আসতে না পারে, ধরুন এখন তো যা বোঝা যাচ্ছে যে দেশেই এই মুহূর্তে চূড়ান্ত যারা সেমিস্টার, তারা তাদের বসে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। 20% শোনা যাচ্ছে, 20% নাকি তাদের আগের সেমিস্টারের ভিত্তিতে মার্কসের ভিত্তিতে 20% মূল্যায়ন হবে, বাকি 80% আগের সেমিস্টারের মূল্যায়নের ভিত্তিতে। তার ঠিক বেঠিক আমি অন্য আলোচনা সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু এটা পরিষ্কার যে আগামী 6 মাস একটা সেমিস্টার, সেটা আরেকটু বাড়তেও পারে, আমি জানি না। তাদের কিন্তু ছাত্রছাত্রীরা বাড়িতে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 19 লক্ষ ছেলে মেয়ে, তাজা তরুণী 19 লক্ষ ছেলে মেয়ে, তারা কিন্তু বাড়িতে বসে রয়েছে। এটা বিপুল সংখ্যক টকবগে ছেলে মেয়ে, তারা বাড়িতে বসে রয়েছে। তাদের তো শিক্ষার সঙ্গে এনগেজ করে রাখাটাও একটা চ্যালেঞ্জ। অনলাইন তো ঠিক আছে, যারা হলো কিভাবে কি হবে আমি জানি না। আপনি বলছি বলেই যে একেবারে সবাই পিছিয়ে অনলাইন বন্ধ করে দেবে এরকম মনে করার কোনো কারণ নেই। যারা যা করার তাই করবেই। কিন্তু বিকল্প আরেকটা রাস্তাও আমাদের খোঁজার প্রয়োজন আছে। কীরকম করে তাদের পড়ুয়াদের শিক্ষার সঙ্গে আমি যুক্ত করে রাখবো, যাতে তাদের ডিলার্নিং না হয়। শেখাটা যেন আবার কিছু যা শিখেছে সেটা যেন আবার তারা ভুলতে না শুরু করে। কি করে বিভিন্ন বিষয় তার মনে আমি আরও গেঁথে দিতে পারবো। কতগুলো বিষয় আমি নিজেই ভাবছিলাম, যেমন
অনেক ক্ষেত্রে হয় যখন যুদ্ধ হয় তখন, যেমন আগেকার অনেক দেশে আছে, এখনও আছে, কনস্ক্রিপশন করা বলে, সৈন্যবাহিনীতে নাম লেখাতেই হবে। তো সৈন্যবাহিনীর দরকার নেই, নাম লেখানোর দরকার নেই। প্রত্যেকটি ছাত্রছাত্রী যদি আগামী 6 মাস বা 8 মাস যতক্ষণ তারা বাড়িতে বসে রয়েছে, তার নির্দিষ্ট অঞ্চলে তার বাড়ির 2 কিলোমিটারের মধ্যে হয় নিজে থেকে উদ্যোগ নিয়ে অথবা কোনো উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে কোনো সমাজসেবামূলক কাজের সঙ্গে লিপ্ত হয়, সেটাও তার পড়াশুনোর অঙ্গ হিসাবে ধরতে হবে। যে আমি একটা সমীক্ষা করলাম, অথবা আমি একটা বাঁধ তৈরিতে হাত লাগালাম, অথবা আমি কতগুলো গরিব ছেলে মেয়েকে বসে পড়ালাম এক জায়গায় বসে, সেটা একটা সমাজসেবামূলক কাজ হতে পারে, নানান সমাজসেবামূলক কাজ হতে পারে। সে ছাত্রছাত্রীরা নিজেরাও ভেবে বার করতে পারে। এমনকি রাস্তা তৈরির কাজে যদি সে হাত লাগায়, যদি সে একটা কমিউনিটি কিচেন চালায়, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এসছেন অত্যন্ত খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের হাত ধরার চেষ্টা করে, তাহলে সেটাকেও এই নানান সমাজসেবামূলক যে কাজ, এই সমাজসেবামূলক কাজকেও তার শিক্ষার একটা উপাদান হিসাবে ধরতে হবে। এটা একটা বিকল্প হতে পারে। আগামী 6 মাস যদি কোনো ছাত্র বা ছাত্রী প্রমাণ দিতে পারে যে আমি এই নির্দিষ্ট সমাজসেবামূলক কাজটির সঙ্গে লিপ্ত ছিলাম বা যুক্ত ছিলাম, তাহলে তার জন্য তার একটি মূল্যায়নের একটি নম্বর তাকে দেওয়া যেতে পারে। 1, 2। আরেকটা যেটা হতে পারে, ধরুন কোনো ছাত্রছাত্রীরা কোনো স্কিল অ্যাকোয়ার করলো বাড়িতে বসে, তার সিলেবাসের বাইরে বেরিয়ে। যদি একটা ছেলে বা মেয়ে একটা সাইকেল সারাতে শেখে, যদি একটা সাইকেলের দোকানে গিয়ে একটা সাইকেল সারাতে শেখে, শিক্ষা তো সেইটাই, যে সার্বিক শিক্ষা। আমি বহু ছাত্রছাত্রী দেখি, তারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট বেরিয়ে পাশ করে চলে যায়, তার রিয়েল লাইফ স্কিল হচ্ছে শূন্য। তাকে যদি একলা ছেড়ে দেওয়া যায় সমাজে, সে পদে পদে হোঁচট খাবে। সে একটা সাইকেলের টায়ার বাস্ট করে গেলে কীরকম করে টিউব পাল্টাতে হয় তার জানা নেই। তো ছোটোখাটো হাতে কলমে শেখার কাজ যদি কেউ কিছু শেখে এই 6 মাসে, আমার মনে হয় সেটাকেও একটা তার মূল্যায়নের ক্ষেত্র হিসাবে ধরা যেতে পারে। সে হতে পারে সে ইতিহাসের ছাত্র, সে সাইকেল চালানো শিখছে, তাতে কিচ্ছু অসুবিধে নেই, এটাকে তার শিক্ষার অঙ্গ হিসাবে ধরতে হবে। কারণ এই সময়টা কিন্তু এটা একটা সমস্যা, এই সমস্যাটাকে সুযোগে পরিণত করতে হবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে, অতিমারির সময় যে বসে থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের উচিত ছাত্রছাত্রীদের আরও বেশি বেশি করে সমাজের সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়াটাকে উৎসাহ দেওয়া, তাদের সমাজটাকে আরেকটু বেশি করে চিনতে জানতে একদম মানে নিয়মবদ্ধভাবে তাদের সেই দিকে ঠেলে দেওয়া। যদি কোনো একটা ছাত্র বা ছাত্রী তার বাড়ির পারিবারিক ইতিহাস তৈরি করে, কোনো ছাত্র বা ছাত্রী যদি তার পাড়া, তার গ্রামের পরিবেশের ইতিহাস তৈরি করে, কেন সেটা তার শিক্ষার যে শিক্ষা তার পাওয়ার কথা তার অঙ্গ হবে না? হোক না সে ফিজিক্সের ছাত্র, সেই ফিজিক্সের ছাত্র যদি তার গ্রামের পরিবেশের ইতিহাস নিয়ে যদি সে একটা ছোট্ট সমীক্ষা করে, একটা নানান লোকের সঙ্গে ওরাল হিস্ট্রি আছে, নানান উপাদান সংগ্রহ করে যদি সে করতে চায়, ভালো। যদি ছাত্রছাত্রীরা মিলে তাদের গ্রামের কত রকমের পাখি আছে, কত রকমের প্রজাপতি আছে, কত রকমের লতাগুল্ম আছে, যদি সে তার একটা তালিকা তৈরি করে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি এরকম তালিকা আসতে থাকে, তাহলে ভাবুন তো সারা পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যের কি সাংঘাতিক একটা তথ্য ভাণ্ডার আমার সামনে উঠে আসবে। বা এই যে সময়, এই যে সাংঘাতিক সংকটকাল, এই সংকটকালের তো একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা ঐতিহাসিক সময়, একটা খুব সংকটপূর্ণ ঐতিহাসিক সময়, তার তো কোনো ডকুমেন্টেশন হচ্ছে না। তো ডকুমেন্টেশনের প্রয়োজন আছে। এই যে 18-19 লক্ষ জোয়ান টকবকে ছেলেপিলে, তাদের কেন আমি ব্যবহার করব না এই সময়টার নানান ক্ষেত্রের ডকুমেন্টেশনের কাজে? এটা তাদের আরও অনেক কিছু শেখাবে। তাদের ওই সিলেবাসের 5টা মডিউলের থেকেও হয়তো আরও অনেক বেশি কিছু শেখাবে। 5টা মডিউল তারা পড়ে নেবে। আমার বিশ্বাস বেশিরভাগ ছাত্রছাত্রী যখন ক্যাম্পাস স্বাভাবিক হবে, ফোন করে ইত্যাদি করে শিখে নেবে। বা আরেকটা করা যায়, বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেক মহল্লাতে তাদের নিজস্ব উপায় অবলম্বন করে কোন অঞ্চলে কোন বিষয়ের কোন অধ্যাপক থাকেন, সেই তালিকা কেন ছাত্রদের দিয়ে দেবে না? এবং সেই অধ্যাপকরা তাদের নিজেদের উৎসাহে, তারাও তো বাড়িতে বসে আছে, তাদের নিজেদের উৎসাহে সেই অঞ্চলের ছাত্রছাত্রীদের নিয়ে
এরকম কোনো সমাজসেবামূলক কাজ, কোনো সমীক্ষামূলক কাজ ইত্যাদি নানান রকমের, বা প্রশ্ন করতে বাধ্য হয় ছাত্রছাত্রীরা, এরকম কোনো কাজ, গবেষণামূলক কাজ, তাতে যদি তারা লিপ্ত হতে চান, তাহলে ছাত্রছাত্রীরা জানলো যে এই অঞ্চলে এই অধ্যাপক রয়েছেন, অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করে তারা যুক্ত হতে পারে। এই সবটাকেই কিন্তু শিক্ষার অঙ্গ হিসাবে দেখতে হবে। শুধু সিলেবাস কমপ্লিট করাটা একমাত্র শিক্ষার উদ্দেশ্য হতে পারে না, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসের থেকে এই কথাগুলো বলে। এবং আরেকটা জিনিস করা যেতে পারে, অবশ্যই পারে, তার তার রিচ আমাদের দেশে এখন চলে এসছে, 100% চলে এসছে বলা যেতে পারে। রেডিও, বিশ্ববিদ্যালয়গুলো কেন তার নিজস্ব রেডিও স্লট তারা কেন তৈরি করবে না? তারা কেন বিশ্ববিদ্যালয়গুলো কেন তার নিজস্ব FM চ্যানেল তৈরি করবে না, যেগুলো ব্যবহার করে তারা ছাত্রছাত্রীদের কাছে বার্তা দিতে পারবে, বা তারা ফোন ইন করে তারা ছাত্রছাত্রীরাও সেখানে যে অধ্যাপক পড়াচ্ছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারে, প্রশ্ন করতে পারে, তাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারে। সুতরাং এটাও একটা বাহন বা মাধ্যম হতে পারে রেডিও। আমার মনে হয় এই সবগুলোকে ব্যবহার করে আমাদের একটা খুব দ্রুত একটা সার্বিক পরিকল্পনা করার প্রয়োজন আছে। কীরকম করে আমি ছাত্রছাত্রীদের আগামী যতদিন তারা ক্যাম্পাসে না আসতে পারছে তাদের কি করে আমি শিক্ষার সঙ্গে যুক্ত করে রাখবো। এটাই তো উদ্দেশ্য অনলাইন টিচিংয়ের, ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে যুক্ত করে রাখা। সেই লক্ষ্যে আসুন আমরা সবাই মিলে এগোই, এবং ওইটাই হচ্ছে ভবিষ্যৎ। আসলে শিক্ষাটা এমন হোক যে শিক্ষা ছেলে মেয়েদের যুক্তি ব্যবহার করতে শেখায়, শিক্ষাটা এমন হোক যে শিক্ষা ছাত্রছাত্রীদের প্রশ্ন করতে শেখায়, মুখস্থ করা শুধু বাদ দিয়ে, শুধু মুখস্থ করা বাদ দিয়ে প্রশ্ন করার একটা মন তৈরি করতে সাহায্য করে। শিক্ষা হোক সেটাই যেটা সমাজের নানান সুবিধে অসুবিধার সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার যে মন, সেই মনটা তৈরি করতে সাহায্য করে। সুতরাং এই সময়টা কিন্তু আমার মনে হয় এই লক্ষ্যে যদি আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করে ব্যবহার করি, সেটা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ার কাজটাকে আরও স্বয়ংসম্পূর্ণ করবে। আমি আর আমার কথা বাড়াচ্ছি না। এখানে যদি কেউ কোনো, আমি জানি না কোনো প্রশ্ন এসছে কিনা, যদি কোনো প্রশ্ন এসে থাকে, অনেকেই রয়েছেন এখানে। আমি অনেকে প্রশ্ন করেছেন এখানে। কেউ একজন বলেছেন আগামী স্কুল এডুকেশন শেষ করে পরবর্তী স্তরে উন্নীত হতে পারবে, একজন বলছেন। আমি বলবো যতক্ষণ পর্যন্ত না, অবশ্যই ক্লাস 12 যারা পাশ করছো, ক্লাস 12 পাশ করে অবশ্যই তোমরা তো চেষ্টা করবে, নিশ্চয়ই সরকার সবাই মিলে আমরা ভাবছি কীরকম করে ভর্তির প্রক্রিয়াকে আমরা শুরু করতে পারি কত দ্রুত। সেটা অবশ্যই অনলাইন বা ইত্যাদি নানানভাবে হয়তো চেষ্টা চলবে। ভর্তি তোমরা হবে যদি তোমরা সবাই, আমরা চাই সমস্ত উৎসাহী ছাত্রছাত্রী তারা উচ্চশিক্ষার অঙ্গনে প্রবেশ করুক। এবং আমি কতগুলো আমার ভাবনার কথা বললাম, অনন্যা প্রশ্ন করেছে, ভাবনার কথা বললাম, এভাবেও কিন্তু শেখা যায়। শুধু আমার বক্তব্য হচ্ছে যে এই শুধু সিলেবাসের মধ্যে আটকে না থেকে চারপাশ থেকে শেখার চেষ্টা করা, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটাকে এই শেখার কাজে যদি কোনো অধ্যাপক শিক্ষক আমাদের হাত ধরার প্রয়োজন হয়, তাহলে সেই কাজে আমরা আছি। তোমাদের শেখার ভয়ের কোনো কারণ নেই। ফলে আমরা নিশ্চয়ই খুব দ্রুত সেই লক্ষ্যে পৌঁছব। আর আপনারা শুনলেন অনেকক্ষণ ধৈর্য ধরে আমার এই কিছু আলোচনা, এবং যদি আপনাদের কাছে সেটা গ্রহণীয় মনে হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে আবার আলোচনার অবকাশ থাকবে। হয়তো ফেসবুক লাইভে নয়, কিন্তু অন্য পরিসরে অন্যভাবে আলোচনার নিশ্চয়ই অবকাশ থাকবে। আমি যারা আজকের এই ফেসবুক লাইভের পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় কর্মচারীদের যে যৌথ সংগ্রাম পরিষদ, তাদের আমি অভিনন্দন জানাই আজকের এই ফেসবুক লাইভের আয়োজন করার জন্য, এই বিষয়টি নির্বাচন করার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাকে আজকের এই ফেসবুক লাইভে বলার সুযোগ করে দেওয়ার জন্যে। এই সময় আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ। শুভরাত্রি।